পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর মানুষের মধ্যে দুটাই ভাগ আছে, নারী এবং পুরুষ। এই গোটা বিশ্বে পুরুষের অবদান অনস্বীকার্য, কিন্তু নারীর অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। একজন নারী সে চাইলে ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীটাকে জয় করে নিতে পারে, ভাঙাকে গড়তে পারে, সুন্দর একটা সংসার সাজাতে পারে, নিজের মনের মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারে। আবার সেই নারী চাইলেই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, সুন্দর সাজানো গোছানো সংসারটাকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। চুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। ভিডিও শুরুতে আমার কথাগুলো শুনে অনেকেই বুঝতে পারছো আমি কেমন টপিক নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, কি কারণে এই সব কথা বলছি। অনেকেরা হয়তো বা কনফিউশনে আছো, তবে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কনফিউশন আমি দূর করে দিব। অবশ্যই কেন এরকম কথাগুলো বলছি বা কেন এরকম টাইটেল ব্যবহার করেছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফেক কথা আমি বলিনি। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যেসব ঘটে যায় আমাদের আপনজনদের সঙ্গে বা আমাদের পারিপার্শ্বিক পরিবেশে, সেই সব কিছু নিয়েই কিন্তু আমি আজকে কথা বলছি। একটু বলে রাখি, এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা, আর এটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি। রাতেবেলা গরু মাংস রান্না করেছিলাম, সেইগুলো আর তোমাদের দেখাইনি, প্রথম জাস্ট একটুখানি দেখিয়ে দিয়েছিলাম। তো খুবই পাতলা করে 3টা চাপটি বানিয়েছি, বলতে পারো 1টা বা 1.5টা হতো আর কি, একটু মোটা করে বানালে। যাই হোক, এই তো দুপুরবেলা কিন্তু আজকে অনেক কাজ করেছি, ঘরের অনেক কাজ বলতে পারো। ঘর গুছিয়েছি, ঘর পরিষ্কার করেছি, মানে মোটামুটি সব কিছুই করা হয়েছে। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তোমাদেরকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি। তো যে কথাটা বলছিলাম, আমি অ্যাকচুয়ালি প্রথমেই বলি, আমি কাউকে মিন করে বলছি না বা কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না। কেউ ব্যক্তিগতভাবে প্লিজ আমার কথাগুলো নিও না। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কথাগুলো হয়ে থাকে, বা আমাদের নিজেদের মানুষদের সঙ্গেও কিন্তু সেম ঘটনায় ঘটে থাকে, বা নিজেদের মানুষই কিন্তু ঘটিয়ে থাকেন এরকম অনেক ঘটনায়। একজন প্রবাসী স্বামী খুব কষ্ট করে কিন্তু আপনজনদেরকে ছেড়ে দূর দেশে থাকেন শুধু তার পরিবারটাকে ভালো রাখার জন্য। সেই পরিবারে বাবা মা ভাই বোন কিংবা স্ত্রী সন্তানও থাকে, যে কেউ থাকুক না কেন পরিবারের জন্যই কিন্তু তাদের এই আত্মত্যাগ আমরা বলতে পারি। নিজের দেশ ছেড়ে, ভালোবাসার মানুষকে ছেড়ে দূর দেশে শুধু কেন থাকে? একটু ভালো থাকার জন্য, একটু টাকা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা ছেলে যখন বিয়ে করে ফেলে তখন কিন্তু তার বাবা মার থেকেও আপন হয়ে যায় স্ত্রী, আর যখন তার সন্তান হয় তখন কিন্তু আরও বেশি কাছের হয়ে যায় তার সন্তান। আমি বাবা মাকে পর বলছি না, কারণ দেখা যায় কি বিয়ের পরে সুখ দুঃখ সব কিছু কিন্তু নর্মাল স্ত্রীর সঙ্গে শেয়ার করা হয়। এমন এমন কিছু টপিক থাকে, কথা থাকে, যেগুলো কিন্তু আমরা চাইলেও বাবা মার সঙ্গে শেয়ার করতে পারি না। তো আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি প্রবাসী ছেলেদের মানে ভালোবেসে বিয়ে না করতে পারো, প্লিজ তাদের টাকার জন্য কখনোই তাদের বিয়ে করবে না। কারণ তারা কোনো টাকা উৎপাদনের কিন্তু মেশিন নয়। তারা কষ্ট করেই, পরিশ্রম করেই যতটুকু আয় করে সবটাই কিন্তু তোমাদের হাতে তুলে দেয়। আর সেই টাকা তুমি যদি ব্যাপথে খরচ করো, সেই টাকা বা বলতে পারো তার জীবনের সঞ্চয় পুরাটাই তুমি অন্য কোনো পুরুষের হাতে তুলে দিলে, তাকে নিয়ে চলে গেলে, এই বিষয়টা না একদমই মানা যায় না। খুবই কেন পেইন দেয় আমাকে, আমি জানি না। তো দেখা যায় একটা ছেলে বউ বাচ্চাকে রেখে প্রবাস জীবন কিন্তু এইভাবে লিড করে না। খুব টানাপোড়েনের মাঝে থাকে, বা কিছু ভালো কিছু সময় পাবে, ভালো রোজগার করবে, এটার জন্যই কিন্তু বেসিক্যালি থাকা হয়। তো সেই বউ যদি পরকীয়া করে অন্য কারোর সাথে চলে যায়, অন্য কোনো জায়গায় যেয়ে বিয়ে করে, স্বামীর জমানো শেষ সঞ্চয়টুকু যদি সব নিয়ে যায়, সেটা টাকা পয়সা হোক, স্বর্ণ গয়না হোক, যাই হোক না কেন, তখন কিন্তু ওই ছেলেটার আসলে কোনো উপায়ই থাকে না। হয় ওই বউকেই আবার আনতে হবে, বাধ্য হয়ে মেনে নিতে হবে, না হয় জীবনটাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আসলে এতটাই কি জীবনটা প্রথম থেকে শুরু করা যায়? আবার কিছু কিছু মহিলারা তো আছে, মানে বাচ্চা হওয়ার পরেও চলে যায়, বাচ্চাকে নিয়েই সঙ্গে করে চলে যায়। তাদের বিবেকে হয়তো বা একটা বারও নাড়া দেয় না যে যার সংসার করলাম এত বছর ধরে, যার সঙ্গে আছি 8-9 বছর ধরে, যার বাচ্চার মা হয়েছি, যে আমার সংসারটাকে সাজানোর জন্য দূর প্রবাস জীবন লাইফ লিড করছে, দূরে কোথাও কষ্ট করছে, সন্তানকে রেখে, আমাকে রেখে, বাবা মাকে রেখে, ইত্যাদি ইত্যাদি। আমি তাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে কি করেই বা চলে যাব? এই বিবেক বোধটা কেন যেন মেয়েদের মাঝে একদমই কাজ করে না। একটা সময় ছিল যারা প্রবাসী ছিল তারা কিন্তু চাইলেও বাংলাদেশে ঘন ঘন আসতে পারতো না। দেখা যায় 3 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর পরেও আসতো। বাট এখন কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু প্রতি বছর একবার আসে, কেউ কেউ বছরে 2বারও আসে। কারণ বিয়ে করে কেউ বউ বাচ্চা রেখে দূরে থাকতে চায় না, বাধ্য হয়ে কিন্তু থাকতে হয়। তবুও যদি সেই বউ না বুঝে 2-1টা বছর নিজের হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে না পারে, তার মধ্যে সে অন্য কোনো ছেলের সঙ্গে চলে যায়, আসলে এই মেয়েটাকে দিয়ে কতটা সংসার করা হবে, বা সে তার বাচ্চার জন্য কতটাই ভালো মা হবে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়।
আমি জানি না তারা কেন এগুলা করে, সেটার জন্যই কথাটা বললাম যে প্রবাসীরা তো আর টাকার মেশিন হয় না। তাদের যদি ভালোবেসে বিয়ে না করতে পারো, প্লিজ তাদের টাকা, তাদের সোনা গয়না এগুলার লোভে আসলে বিয়ে করো না। তাহলে জীবনে টাকা পয়সাই পাবে কিন্তু সুখ পাবে না। আর যার হাত ধরে পালিয়ে যাবে সেই কি তোমাকে অ্যাকসেপ্ট করবে, বা সেই তোমাকে কি তার থেকে ভালো করে রাখতে পারবে? কখনোই না। আজকে আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল দেই। আমি যদি আমার হাজব্যান্ডকে রেখে আমার বাচ্চাকে নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যাই, সেখানে গিয়ে আমি বিয়েও করে ফেলি, আমার হাজব্যান্ড আমাকে কখনোই আনবে না। আর যদিও আনে, কেন আনবে জানো? বাধ্য হয়ে। কারণ আমি তার টাকা পয়সা, তার গয়নাগাটি সব কিছু নিয়ে গিয়েছি, তাকে তো একদম নিঃস্ব করে দিয়েছি। তার সন্তানকেও কিন্তু তার থেকে নিয়ে নিয়েছি। তাহলে ওই লোকটার জীবনে আর কী বা থাকে? তো সে যখন আমাকে নিয়ে আসবে, অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু একান্তই বাধ্য হয়ে, একদম যখন নিরুপায় হয়ে যাবে, কিছুই করার থাকবে না। আর আমার যে শুভাকাঙ্ক্ষী, যার হাত ধরে আমি পালিয়ে গিয়েছি, তারও তো সংসার থাকতে পারে, 2-3টা বাচ্চা থাকতে পারে। সেই বা আমাকে কতদিন রাখবে? হয়তোবা যতদিন আমি টাকা দিতে পারবো, যতদিন আমার গয়নাগাটি আছে, ততদিন হয়তোবা আমাকে ভালোবেসে পাশে রাখবে, তারপরে কিন্তু ছুঁড়ে ফেলে দিবে। এই পর্যায়ে এসে আমার হাজব্যান্ড যদি আমাকে অ্যাকসেপ্ট করে, কেন করবে? হয় সন্তানের জন্য, দ্বিতীয় টাকা পয়সা, গয়নার জন্য। কারণ বর্তমান সময়ে গোল্ডের দাম সম্পর্কে কিন্তু আমাদের সবারই ধারণা আছে। আর সেখান থেকে মোটামুটি বেশ বড় একটা অ্যামাউন্টের গোল্ড যদি আমার কাছে থাকে, তো বুঝতেই পারছো কেন সাপোর্ট করবে না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তো এই পরিস্থিতিতে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কি মানিয়ে নেওয়া যাবে, বা মানিয়ে নিতে পারবো? হয়তো হাজব্যান্ড বাধ্য হয়ে মেনে নিল, কিন্তু হাজব্যান্ডের পরিবার কখনোই সেটা মানতে পারবে না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ মানতে পারবে না যে বউটা একজনের সঙ্গে চলে গিয়েছে, সেই বউটাকে আবার অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো যাই হোক, এখানে একটু কথা বলি। ফ্রিজটা পরিষ্কার করছিলাম আজকে, তো ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু মনটাই খারাপ হয়ে গিয়েছে। কারণ কিছুদিন আগে আমার মাংসর পোলটা লেগে গিয়েছিল, যেহেতু এটা নন ফ্রোজেন ফ্রিজ নয়। সো এটাতে কিন্তু অনেক বেশি আইস জমে থাকে। তো এই তো আমার কিন্তু পাশে একটু ফুটা হয়ে গিয়েছে ফ্রিজটা, ভীষণ কষ্ট হয়েছিল আমার। আমি কিন্তু এর আগে দেখিনি, লাস্টবার ক্লিন করেছি তখনও ঠিক ছিল। মেবি এর মধ্যে কিছু একটা হয়েছে, কারণ আমার কাজের বুয়াকে বলেছিলাম আমার মাংস পোলটাটা একটু ছুটিয়ে দিতে, আমি পারছিলাম না। সে কি করেছে, খুন্তি নিয়ে এসে ছুটিয়ে দিয়েছে আমাকে, তখনই এই কাজটা হয়েছে। বাট তখন কিন্তু খেয়াল করিনি, বুঝতে পারিনি। তো কালকে যখন ক্লিন করছিলাম, আমার কাজের আপাটা, উনি অনেক অবাক হয়েছে, উনি বুঝতে পেরেছে এই কাজটা ওনার দ্বারাই হয়েছে। বাট এখন এটাকে কি করব বুঝতে পারছি না, খুব খারাপ লাগছিল। এই ফ্রিজটা কেনার পিছনে কিন্তু আমার অনেক স্ট্রাগলও ছিল। আমার সংসারটা একদম শূন্য থেকে শুরু করেছি বললে ভুল হবে, ঋণ থেকে শুরু করেছিলাম। সেখান থেকে আল্লাহর রহমতে একটু একটু করে সাজাচ্ছি, গুছাচ্ছি। আসলে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট হয়। তো এই এতটুকু ফুটার জন্য কোনো প্রবলেম হবে কিনা আমি জানি না, দেখা যাক। আমার হাজব্যান্ড আসুক, ওকে বলিও কি বলে। আসলে আমার খুবই কষ্ট হচ্ছিল, আমি ফ্রিজটা ক্লিন করতে যে একদমই মানে কি বলবো, হতাশ হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা, বুঝতে পারছো আজকে আমি কত কাজ নিয়ে বসে আছি। এগুলা সব গুছাবো, ক্লিন করব। মোটামুটি ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ফ্রিজের অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই আর তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করিনি। আর এখন আসল কথা বলি, আমি যে কথাগুলো বললাম, যে এক্সাম্পলগুলো দিলাম, এটা কেন বললাম? অ্যাকচুয়ালি বলেছি যখন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারবে, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো আমি একদম মন গড়া কথা বলিনি। আর এটা কিন্তু আমাদের আশেপাশে অনেকের সঙ্গেই ঘটে যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের কি বলবো, অনেকের সঙ্গেই কিন্তু এগুলো বাস্তব ঘটছে আর কি। সেখান থেকে কথাগুলো বলা, তবে আমি কাউকে ডিরেক্ট মিন করে বলছি না। তো এই তো, যেহেতু গরু মাংস ছিল, দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, কারণ অনেক কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর লেটও হয়ে গিয়েছিল। তো গরুর মাংস রান্না করা ছিল, আর সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা খেয়ে নিব। তো যে কথা বলছিলাম ওটা শেষ করি। তো আমি যদি এরকম একটা কাজ করি, বা আমার লাইফে এরকম একটা অ্যাক্সিডেন্ট থাকে, বিয়ের আগেও বা বিয়ের পরেও করে থাকি না কেন, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলির মানুষ, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ কখনোই কিন্তু আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, সংসারে অশান্তি আসবেই। তো আসলে সেই সব শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই, আমি জানি না তারা কখনো শুধরাবে কি না। আর কি বলবো, যাই হোক, আল্লাহ হেদায়েত দেখ, তারা তাদের সন্তান, তাদের হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি সব সময়। তবে আমার মনে হয় মিডল ক্লাস একটা ফ্যামিলিতে বিলং করে আমাদের জন্য এগুলো একদমই ঠিক না। তারপরও জানি না কেন যেন মানুষ নিজের ক্ষতিটা নিজেই ডেকে আনে, কেন বুঝতে পারে না, একমাত্র তারাই জানে। তবে যাই হোক, এই তো আমি এখন খিচুড়ি নিয়ে বসেছি, কারণ আমার প্রিন্সেস খাবে। তো আমার প্রিন্সেস কিন্তু খাইয়ে দিয়েছি অলরেডি, আমিও খেয়ে নিয়েছি। এখন বিকালবেলা। তো আমার বেবি তো রেডি হয়েছে, রেডি হয়েছে বলতে বিকালবেলা ওকে আমি একটু সাজুগুজু করিয়ে দিই, চুল টুল বেঁধে দিই, কারণ দেখা যায় কি দুপুরে খাওয়া দাওয়ার পরে
ওর ঘুমায়। আর আজকে যেহেতু ঘুমায়নি তো ভাবলাম কেন না বাচ্চার চুলটা একটু বেনি করে দেই, যেহেতু ছোটো ছোটো বেনি হচ্ছে, মানে একটু বেনি করতে পেরেছি, একটু বড় হয়েছে আমার বেবি চুলটা। আর তার কিন্তু ভীষণ অভিমান, সে আমাকে বলছিল আমি তাকে ঘুরতে নিয়ে যাই না, কোনো গিফট দেই না কেন, সে আমার সঙ্গে রাগ করে থাকবে, কিন্তু প্রতিদিনই নাকি আমি তাকে বলি গিফট দিব, একদিনও গিফট দেই না। মানে রেগে রেগে দেখো মুখের কি এক্সপ্রেশন, আমাকে এই কথাগুলো বলছিল আমার ছোট্ট প্রিন্সেসটা। সবাই মাশাল্লাহ বললো, আমার প্রিন্সেসের জন্য দোয়া করো। তো আমাদের হচ্ছে সন্ধ্যাটা এইভাবেই কাটে মামির খুনসুটি দিয়ে, আমি কাজ টাজ করে যতটুকু সময় পাই আমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি, কারণ এখন হচ্ছে ওর মানসিক বিকাশের সময়, ওর সঙ্গে আমি যত কথা বলবো, যত ভালো করে মিশবো, যা শিখাবো কিন্তু তাই শিখবে। সন্ধ্যাবেলা তো ভাবলাম কেননা একটু কফি খাওয়া যেতে পারি, অনেক দিন ধরে কফি খাওয়া হচ্ছে না বলতে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট কফিটা ছিল, তো আর কি রেগুলার যে কফিটা আমি পছন্দ করি নেসকফি, ওটা কিন্তু ছিল না, তো আনা হয়েছে যেহেতু, তো ভাবলাম কেননা আজকে কিন্তু কফিটাই খাওয়া যেতে পারে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু চলেও আসছে, তো ওই জন্যই আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছিলাম, কারণ দুজনে মিলে খাবো। তো দুধটা গরম হতে থাকুক, একটু ঘন করে কফিটা বানাবো। আর ড্রাগন ছিল, ভাবলাম আমার হাজব্যান্ডকে একটু কেটে দেই। বাই দ্য ওয়ে, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আবার আমার লাইফের কথা তোমরা মনে করো না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি, সুখেই আছি। আসলে যাদের ক্যারেক্টার প্রবলেম হয় তারা হাজব্যান্ড থাকলেও কিন্তু অন্যদিকে মনোযোগ দিবে, বা না থাকলেও দিবে, সেটা হচ্ছে একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরও কিন্তু রিলেশন করে বিয়ে অনেক বছর হয়ে গিয়েছে, এই তো 12 বছর চলছে। ইনশাল্লাহ তোমাদের একটু একটু করে সব কিছু শেয়ার করব। যদি কখনো আমি ইউটিউব থেকে সাকসেস পাই, আমার জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই তো আমি ড্রাগন কাটছিলাম, কারণ হচ্ছে আজকে দেখা যায় কি প্রপারভাবে দুপুরে খাবারটাও খেতে পারিনি, কারণ যেদিন একটু বেশি কাজ করা হয় ওই দিন আমি কেন যেন খাবার খেতে পারি না, খুব টায়ার্ড লাগে। আর ইদানিং একটা হজবড় অবস্থা যাচ্ছে, সেটা হচ্ছে দেখা যায় কয়েকদিন ডায়েট করছি, আবার মাঝখানে অন্যান্য খাবারও খেয়ে ফেলছি, মানে প্রপার হচ্ছে না, আবার ডায়েট করছি, রাতে খাবার খাচ্ছি না। মানে আমি বুঝতে পারছি না, আমার প্রপার খাবার খাওয়াও হচ্ছে না, আবার প্রপার ডায়েট করাও হচ্ছে না, এইভাবেই কিন্তু লাইফটা চলছে। তবু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো রিসেন্টলি হচ্ছে দেখা যায় একটু শপিংও শুরু করতে হবে, কারণ আমার ছোটো বোনের বিয়ে আর খুব তাড়াতাড়ি ডেট পড়ে যাবে হয়তো বা। তো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটো বোনের বিয়ে, তারপরে হচ্ছে কি কি শপিং করি, কবে যাব, সব কিছুই। তবে এখনও কিন্তু ডেট পড়েনি, মানে দিয়ে দিবে রিসেন্টলি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে আমার আব্বুর, আমার হাজব্যান্ড বলেছে তার পছন্দ মতোই যেন ডেটটা দিয়ে দেয়, সমস্যা নেই। কারণ আমার হাজব্যান্ড কখনোই ফ্রি হতে পারবে না, সেটা আমার আব্বু যতই অপেক্ষা করুক না কেন, তার মধ্যে থেকেই সময় বের করতে হবে আমাদের। তো আজকে হয়তো বা মানে জানিয়ে দিবে বিয়ের ডেটটা কবে ফিক্সড করা হলো। যাই হোক, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো ভেরি সুন। আর গ্রামেও যাব, গ্রামের ভিডিও হয়তো বা আসবে, শেয়ার করতে থাকবো। তো এই তো ড্রাগন কাটছিলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম। আমরা কিন্তু ভীষণ গল্প করি, অনেক অনেক বেশি গল্প করি, আমাদের রাত পার হয়ে যায় গল্প করতে করতে। অ্যাকচুয়ালি কি একটা মানুষের সুখী হতে খুব বেশি কিছু লাগে না, আমার মনে হয় চাহিদাটা একটু কম থাকলে সুখী হওয়া যায়। আর হাজব্যান্ডের সঙ্গে যদি ফ্রেন্ডলি একটা বন্ডিং থাকে, সুখ দুঃখ সব কিছু শেয়ার করা যায়, তাহলে তো জীবনটা আরও বেশি সহজ হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মাঝে কিন্তু কোনো সিক্রেট বিষয় বলতে কিছুই নেই, কারণ ওর পার্সোনাল লাইফে কী ঘটে না ঘটে আমার পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই। আমাদের দুজনের একটাই লাইফ, আমরা কিন্তু সেভাবেই লিড করি। তো যাই হোক, তোমরা হয়তো অনেকে বলতে পারো ক্যামেরার সামনে হয়তো বা এই জন্য বলছি, তা না, আমাদের বাস্তব লাইফ আরও বেশি সুন্দর। আমরা কখনোই পাবলিশ করি না বা ক্যামেরার সামনে বলি না, সেটা কারণ হচ্ছে আমি বদনজর অনেক বেশি বিশ্বাস করি। কারণ আমাদের এরকম গুড রিলেশন শুধু আমার হাজব্যান্ডের কয়েকজন কাছের ফ্রেন্ড জানে, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাই জানে আমরা কতটা ফ্রেন্ডলি। অনেকের কাছে এগুলো আদিক্ষেতা মনে হবে, তাই হয়তো বা কখনোই শেয়ার করি না। আমরা কিন্তু ভীষণ দুষ্টামিও করি, খুব মিষ্টি মিষ্টি সময়ও কাটাই। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দোয়া করবা তোমরা, যেন সব সময় আমরা এরকম ভালো একটা সময় কাটাতে পারি। তো এই তো দুধটা কিন্তু অনেকক্ষণ গরম করে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি, কারণ আজকে মজাদার একটা কফি খাবো। আর যেহেতু আমার কফি মেকার নাই, তো আমি হাত দিয়ে কফিটাকে একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, জাস্ট কয়েক সেকেন্ড, কারণ অতটা সময় নেই, অনেকটা রাত হয়ে গিয়েছে। কফিটা নর্মালি সন্ধ্যাবেলা খাওয়ার কথা ছিল, বাট দেরি করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, অলরেডি এশারে আজান দিয়ে দিয়েছে। তো আমার থাম্বনেইল দেখে তোমরা আবার অনেক কিছু মনে করো না, আর প্লিজ কেউ ব্যক্তিগতভাবে নিয়ে কমেন্ট করতে এসো না। যদি আসো তাহলে কিন্তু মানুষ বুঝতেই পারবে আমি যে হয়তো বা কাকে মিন করে কথা বলছি। যাই হোক, সেগুলো বাদ দেই। তো এই তো কফিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিবেশন করব, মানে দুজন বসে বসে গল্প করবো আর খেয়ে নিব। গত 3-4 দিন ধরে আমার একটু বুকে ব্যথা হয় ডান পাশের দিকে, কেন আমি জানি না, বিশেষ করে সন্ধ্যার পরেই ব্যথাটা একটু বেশি হয়।
তো আজকে ভাবলাম ঠিক আছে, রাতে তো নর্মালি ভাত খাই না, একটু ডিফারেন্স কিছু খাই, মানে একটু সবজিটা একটু অন্যরকমভাবে বানাই। তো এখানে আমি পেঁপে, গাজর, তারপর হচ্ছে বরবটি নিয়েছি কেটে। তো এটা দিয়ে হচ্ছে আমি একটা মিক্সড সবজি তৈরি করব, আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটাও কিন্তু লাগবে। নিয়েছি সঙ্গে মটর, এটা অ্যাকচুয়ালি ডাবরি বলে মেবি, হ্যাঁ এটাকে ডাবরি বলে, চটপটি বানানোর যে ডালটা থাকে ওটাই নিয়েছি। আমি পানিটাকে গরম করে নিয়েছি, জাস্ট 2 থেকে 3 মিনিট এটা ভাপ দিব। আর সেটার কারণ হচ্ছে যেহেতু সঙ্গে পেঁপে আছে, সেটার জন্য কিন্তু বেসিক্যালি দেওয়া, না হয় আমি ভাপটাও দিতাম না, কেন যেন পেঁপের কষটা আমার ভালো লাগে না। তো ভাবলাম 2-1 মিনিট এটাকে একটু ভাপ দিয়ে নিই, মানে একটা বলক আসলে আমি নামিয়ে নিব। তো দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছি, রাতে তো ভারী খাবার খাওয়াই যাবে না। আমার হাজব্যান্ড বললো তাহলে আমার জন্য একটু সবজি বানাও, একটু বেশি করে বানাও, দুজনে মিলেই খাবো, রাতে আমিও আর কিছু খাবো না। অ্যাকচুয়ালি আমি গত 3 দিন আগে ভাত খেয়েছি, এখন পর্যন্ত কিন্তু খাইনি। মঙ্গলবার ছিল গতকালকে, মঙ্গলবারও কিন্তু রান্নাই করিনি, বাইরে ছিলাম, বারটাত খাওয়া হয়নি। তবে আনহেলদি ফুড কিন্তু খাওয়া হয়েছে, বাইরে গেলে যেটা হয়ে থাকে। তো এই তো দেখো, আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সবজিটাকে রান্না করে নিব। চাইলে তোমরা কিন্তু এটা ডায়েট হিসাবেও ব্যবহার করতে পারো, বা এমনিতে নিজেকে ফিট রাখার জন্য এই সবজিটা খেতে পারো। আমি খুবই সামান্য একটু তেল দিয়েছি, কারণ হচ্ছে সরিষার তেল দিলে না হয় কি, আমি যেটা সবসময় খেয়াল করি যে একদম দেখা যায় পেঁয়াজ টেয়াজ বা মাছ টাছ ভাজলে একদম ফেনা ফেনা হয়ে যায়, কিন্তু বাট এই তেলটা না একদম সয়াবিন তেলের মতো, কেন আমি জানি না। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার প্রিয় এক আপু কমেন্ট করেছিলেন আমার গত ভিডিওতে যে আপু তোমার কি ওভেন নেই। অ্যাকচুয়ালি আপু আমার ওভেন রাখার জায়গাই নেই, কারণ আমি কেক টেক সবসময় হচ্ছে চুলাতেই বানাই। আমার রান্নাঘরটা ভীষণই ছোট, একটা সেলফ রাখার মতো জায়গা নেই। তারপরে হচ্ছে একটা ওভেন কিনে আমি কোথায় রাখবো, ডাইনিং টেবিলের উপরেও কিন্তু কোনো সকেট বা লাইন দেওয়ার সিস্টেম নেই। তো এটার জন্য বেসিক্যালি কেনা হয় না, না হয় অনেক আগে একটা ওভেন আমি কিনতাম। তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ, বাসা যখন চেঞ্জ করব তখন সব কিছু কিনবো একটা একটা করে, যা আমার প্রয়োজন। আপাতত লাগছে না, হয়তো বা কিনলে অবশ্যই লাগতো, বাট কিনছি না, খুব একটা প্রয়োজন হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, প্রয়োজনের থেকেও বেশি হচ্ছে আমার জায়গা নিয়ে রাখার মতো। আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন আপু তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও, তো বুয়াকে একদম বাদ দিয়ে দাও, বুয়া আসলে আসতে চায় না, আজকেও আসবে কিনা আমি জানি না। তো আমিও জানি আমার ওয়াশিং মেশিনের অনেক বেশি প্রয়োজন, এটা অনেক বেশি নেসেসারি হয়ে গিয়েছে গত 3 বছর ধরেই, মানে আমার বেবি হওয়ার পর থেকেই। বাট আমি কিনতে পারছি না, সেটা হচ্ছে যেটা বললাম যে আমার বাসায় টোটালি কোনো জায়গা নেই, একটা মানে চেয়ার রাখারও জায়গা নেই। তবে যখন বাসা চেঞ্জ করব তখন অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। তো এদিকে কিন্তু আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে, খুব বেশি মশলা কিন্তু ইউজ করিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু চাট মশলা দিয়েছিলাম, দেখতে পেয়েছো তোমরা। তো আজকে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের রাতের ডিনার এটাই বলতে পারো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।